এয়ারপোর্টে জানেন আমাকে পেয়ে আপু আপু ও মাই গড ইয়াসমিন উই লাভ ইউ সিলেটি মানুষরা আপনারা খুবই ভালো এই মানুষটা 3 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে গেছে আমি সিলেটের জন্য সংগ্রাম করতেছি আস্তা আমার বাবাই ওই তো আমার বাবাই আস্তা পরিবারে উঠাইছিল কিন্তু তার নাম কোনো নেই আপনারা জানেন আমি এত কষ্ট করি সিলেট শিখছি বাংলা শিখছি আমি 3 বারে এনজিও করছি আমখারিজা এএমসি কোন ছেলে এটা সাফার করতে পারবো কিন্তু আমি মহিলা হইয়া একলা সংগ্রাম করতেছি আমার বাবা 20 বছরের উপরে কোনো চিহ্ন আছে 3 বারে ওনার নাম বাঙ্গানি হয়েছে এই মানুষটা আলীনগর খই এই মানুষটা আমার খানা খই এত ভালো মানুষ 3 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে গেছে আমি সিলেটের জন্য সংগ্রাম করতেছি গরিবের জন্য সংগ্রাম করতেছি আমি চাই আমার দম নিয়ে আমি সাহায্য করব মানুষকে আমি এইটার জন্য ভালো নাই কেউ নাই শুধু আমি একা হাঁটিতেছি কিন্তু আমি হাঁটবো আমি আরো 100 বছর হাঁটিতে রাজি আছি কিন্তু যখন আমি দেখি আমার মাথায় বম হয়ে যায় আমি যেন এখনো বেঁচে আছি কেমন ভাবে আমি তাকে আছি আর আমার মেয়ের উপরে যেন ওরা মামলা দিয়েছে আর মানুষে আমাকে নিয়ে ঠাট্টা করে কিন্তু বুঝে না একটা ভিডিও রিলিজ হয়েছে 1 সপ্তাহ আগে আমার মেয়ে পাশে আমার লক্ষ্মী মেয়ে 8 বছর থাকি ও গরিবকে সাহায্য করতেছে ও জানো কোনো দাওয়াত পাই না কোনো আত্মীয় কোনো রক্ত ওকে চাই না বাংলাদেশে কিন্তু আমার মেয়ে দেখছেন সানগ্লাস কেন পরে কারণ ও চোখ দেখাইতে চায় না আর কারণ ও এইরকম চাইতেছে দেখবেন কল্লা একদম লড়ে না কারণ ও একটা ফিক্সড হয়ে যায় এই কাহিনীর শুনে গেলে ও একরকম হয়ে যায় কারণ ওর উপরে হামলার চেষ্টা করা হয়েছে আর ও যখন মামলা হয়েছে জুটা করে ক্রিমিনাল ট্রায়ালে ওকে ঢুকানি হয়েছে আমার মেয়েকে এইটা ইটস সো সিক আরে বাবা আমাকে পিটানি হয়েছে রাস্তায় 3 বছরে এখনো এইটার বিচার হয় না আমাকে যদি এটা হয় তো গরিবের কি হইতেছে আবার কোন বিচার আসবো এর জন্য তো আমি সংগ্রাম করতেছি সবার জন্য আমার দরকার নাই যেন সবাই আমাকে ভালোবাসার জন্য কিন্তু একটা জিনিস আমার মরার পরে কেউ বলতে পারবো না যেন ইয়াসমিন চৌধুরী সমাজকে পরিবর্তন ইতিহাস তৈরি করে চলে গেছে না আমি ইতিহাস সেই দিন আমি এয়ারপোর্টে জানেন একটা মানুষ এত ভালো বহু মানুষ ভালো আমাকে পেয়ে আপু আপু ও মাই গড ইয়াসমিন উই লাভ ইউ একটা অ্যাডভোকেট আমাকে বলছে আপনি তো ইতিহাস you've made history you are brilliant ইয়াসমিন তুমি কখনো বন্ধ করিও না সো এইটা আমি ধরিয়া রাখি আর একদিন জানেন এইটা হলিউড থাকি রাশিয়া থাকি ল্যাটিন আমেরিকা থাকি এএমসি আর ইয়াসমিন চৌধুরী আমার কাহিনী আমাকে অলরেডি এরিন ব্রোকোভিচ ডাকা হইতেছে এইটা কাহিনী বেহির হবে সেই সময় আমি জাস্টিস পাবো সো আমি লন্ডন যাওয়ার পথে আছি এর জন্য আমি শেষ বিদায়ও দিতেছি সো আর এটা আমার বাবার ছবি ওনাকে আমার পুরা বিশ্বাস মার্ডার করাইছে আমি লন্ডন গিয়া এটা ফাইল করব কে মারছে who murdered my father yeah right say his name right আব্দুল মুকিত চৌধুরী মাখন মিয়া আলীনগর জন্ম বিয়ানীবাজারে আমি চাই 2004 কেন আমার বাবার মার্ডার খুন করা হয়েছে এইটার ইনভেস্টিগেশন খোলা হইবার জন্য আপনারা জানেন ও বলে মারা গেছে রাস্তায় কিন্তু যে মারছে ওকে মাফ করা দেওয়া হয়ে গেছে আমি জানি না আর আমাকে বলাইছে লন্ডনে জলদি আস বাবা আছেন হাসপাতালে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো সব কিছু ছেড়ে আমার ছোট মেয়েকে নিয়ে আমরা গিয়েছিলাম বাংলাদেশে জানেন ওরা কী করছে আমি এসে পেয়েছি আমার মরা বাবার মারা লাশ আইসের উপরে
আমি 20 বছরে সংগ্রাম করতেছি কে আমার বাবাকে মারছে, Who killed my father? আমি ছাড়বো না, আমি আমার বাবার মেয়ে, আমি জানেন ইয়াসমিন চৌধুরী, আর আমার যে সাহস 1 কোটি সিলেটি পুরুষের নাই। বহু মানুষ বলা আছে, কিন্তু যখন আমার কাহিনী শুনে বলে তোমার কেউ নাই, বলে না, আল্লাহ আছে, আল্লাহ আছে, আমার পরিবার নাই, আমার কেউ নাই, আমি একা একা আমার বাবা আমার গরিবের জন্য আমি কাজ করতেছি একা, এর জন্য আমার উপরে হামলা মামলা আমার মেয়ের উপরে, কিন্তু আমি 1 কোটি পুরুষের মতন আমি কাজ করতেছি একা। সিলেটি মানুষরা আপনারা খুবই ভালো, আমার আইনজীবীরা, আর জানেন আরেকটা জিনিস আমি বুঝাই, বহু মানুষ আছে পিছনে, আমি নাম বলতে পারবো না, হ্যাঁ আমি একা, কিন্তু প্রায় 15 বছরে বহু মানুষ এসে আমাকে সাপোর্ট করছে, সাহায্য করছে। ডিসি স্যারের সাথে আমার দেখা হয়েছিল নভেম্বর 2024-এ। ওনাকে আমি যখন দেখছি বলছি বলে আমার উপরে হামলা মামলা, ও শুনেও এত ভালো বলছেন, এইটা কি, এইটা হইতে পারে না, না 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 না, তুমি শোনো মিস ইয়াসমিন চৌধুরী, আমার কাছে অভিযোগ দাও, জমা দাও, আমি এইটা দেখব। আর যারা বাংলাদেশের বাইরা, কারণ আমি তো এত প্রজেক্ট করি কোটি কোটি টাকার, আমরা এটা চোখ দিতেছি সামনে দিয়ে হইতে পারে, কিন্তু কি হয়ে গেছে কি না সব কিছু জমা দাও, কারণ আমি এটা চোখ দিব। কারণ কেন তোমাকে পিটানি হইল, কেন তুমি ফরেনার হইয়া বাংলাদেশ আসছো, আর কেন তোমাকে এত টর্চার হইল, রাইট? আমি প্রমাণ না পাইলে কিছু করতে পারবো না। সো এই কারণে আমি জমা দিয়েছিলাম, তারপরে আলাদা একটা অভিযোগ আমি দিয়েছিলাম যেন আমার উপরে হুমকি আসছে। সো শেষমেশ এর জন্য প্রবাসী সেলে ফোন দিয়েছে আমাদের উকিল, কারণ আমার নাম্বার দেয় না, আমি তো প্রায় লন্ডন থাকি, আর আমার মোহাম্মদ জাকারিয়া বলছে বলে আসলে আপু আপনি আসেন, আপনি আসলে প্রবাসী সেলে আপনার সাথে দেখা করতে চায় এই ঘটনার বিষয়ে। ওনার মামলার বন্টনের মামলা একটা চলমান আছে, আর একটা মামলার চার্জ হিয়ারিং হয়েছে বর্তমানে। ওই মামলাটা যা অভিযোগ গঠন করা হয়েছে শুধুমাত্র 323 ধারায়, বাকি যে ধারাগুলো ছিল সেই বিজ্ঞ আদালত সেগুলোকে বাদ দিয়েছে। এখন আমরা আইনজীবী হিসেবে আমি ঢাকা থেকে এসেছি, ওনার মামলার এনগেজ লয়ার যিনি, উনি বর্তমানে এখন এই মুহূর্তে উপস্থিত নাই, তো ওনার পক্ষেই আমি ওনার বক্তব্যগুলো বলতে চাচ্ছি। যে আমাদের এখানে যারা নাকি ফরেন ইনভেস্টর আসেন এবং এখানে ওনার কিছু ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, যে বিষয় নিয়ে ওনার পারিবারিক দ্বন্দ্ব, এবং উনি যে বিষয়গুলো নিয়ে এখানে কাজ করতে চাচ্ছেন বাংলাদেশের মানে দুস্থ জনগণকে নিয়ে বা অন্যান্য যারা নাকি উদ্যোক্তা আছে তাদের নিয়ে কাজ করতে চাচ্ছেন, কিন্তু তার এই সমস্ত পারিবারিক দ্বন্দ্বগুলো তার এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছেন। এই বিষয়টাকে নিয়েই আমরা একটু হাইলাইটস করতে চাচ্ছি, বিজ্ঞ আদালতের দৃষ্টিতে আনতে চাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে আমরা এটাই বলতে চাচ্ছি যে আপনারা একটু এই বিষয়টা যদি প্রচার হয়, আমাদের প্রশাসন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তারা যখন ওনাদের বিরুদ্ধে, উনিই না, এই ধরনের যারা বিদেশি যারা আমাদের বাংলাদেশে আসে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ কেউ দায়ের করে, সেটা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত এবং তাদের উপস্থিতিতে তাদের মন্তব্য বা তাদের সাক্ষ্য গ্রহণ করে তারপরে যেন তারা পুলিশ রিপোর্টটা অন্ততপক্ষে প্রদান করেন। এতে করে ওনারাও হয়রানির শিকার হয় না। কর্তৃপক্ষকে এটুকুই বলবো যে আমাদের যে রেমিটেন্সের উপরে যে প্রভাব পড়ছে, এবং বাংলাদেশের বর্তমানে এটা আপনারাও ভালোভাবে জানেন যে আয়ের খাতটা রেমিটেন্সের উপর আমরা এখন অনেক নির্ভরশীল হয়ে যাচ্ছি, তো এতে করে আমাদের বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের দেশের ভাবমূর্তি ধরে রাখার জন্য আমাদের এখানে যারা আছেন, আপনারা সংবাদকর্মী যারা আছেন, বিচার ব্যবস্থায় আমরা যারা আইনজীবীরা আছি, তারা তাদের পাশে দাঁড়ায়, এবং তাদের পাশে যদি প্রশাসনও শক্তভাবে দাঁড়ায়, আমরা আশা করব যে আমরা এখান থেকে করতে পারবো, আমরা এই বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।